প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ক্ষণিকের বিদ্যালয়ে স্বাগতম। আমি আজকে এসেছি এমআইএসটি কোশ্চেন ব্যাংক সলভিং 19-20-এর ম্যাথ কোশ্চেন নিয়ে। আমি গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে 20-21-এর ম্যাথগুলো সলভ করতে হয় এবং সেখানে কিছু বেসিক এবং শর্টকাট রুলসগুলো তোমাদেরকে জানিয়েছি। আজকেও আমি এগুলোর কিছু বেসিক এবং শর্টকাট রুলগুলো তোমাদেরকে জানাবো এবং দেখাবো যে এই অঙ্কগুলো কিভাবে সলভ করতে হয়। তো চলো কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমাদের গত বছর মানে 19-20-এ আসা ম্যাথ কোশ্চেনগুলো কী কী ছিল? কোশ্চেনগুলো ছিল যে 1 নম্বরে ছিল যে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণের দুটো মূল বলা আছে বিটা এবং গামা হলে এটার মান কত। যদি আমি ইংলিশ ভার্সনের ক্ষেত্রে বলি যে ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, আমাদের রুটসটা দেওয়া আছে, ইফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন সামথিং আর দ্যাট অ্যান্ড দ্যাট দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্যাট। ওকে, তো আমাদের কি করতে হবে? আমাদের হলো সমীকরণের মূলদ্বয় দেওয়া আছে আর এটা হলো বের করতে হবে। তো আমাদের কোন সমীকরণটা দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আমাদের বলেছে যে এই সমীকরণের মূলদ্বয় হলো বিটা এবং গামা, এটা আমাদেরকে বলা হয়েছে। হ্যাঁ, তো আমরা কি জানি যে কোনো একটা সমীকরণের যদি আমাদের মূলদ্বয়গুলো দেওয়া থাকে, সমীকরণ বা তোমার যদি ইংলিশদের ক্ষেত্রে বলে ইকুয়েশনের যদি আমাদের মূলদ্বয় দেওয়া থাকে বা রুটস দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ এবং মূলদ্বয়ের গুণফল বিটা গামা ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, এটা কিন্তু আমরা জানি। তো আমরা এটাকে আর একটু ক্যালকুলেশনের মধ্যে নিই। এটাকে যদি আমরা ধরি 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো 1 নম্বর সমীকরণ থেকে আমরা এটা পাই যে আমরা উভয় পক্ষকে যদি এ দ্বারা গুণ করে দিই 1 নম্বর সমীকরণে, তাহলে পাই এ বিটা প্লাস এ গামা ইকুয়াল টু মাইনাস বি। ঠিক আছে, তো আমরা এখান থেকে দুইটা ফর্মে যেতে পারি। কি কি ফর্ম? একটা ফর্ম হলো এ বিটা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ গামা। ঠিক আছে, আরেকটা ফর্মে যেতে পারি এ গামা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ বিটা। ঠিক আছে, আমরা কেন এই ফর্মে গেলাম? কারণ আমাদের এইখানে এই ফর্মটা লাগছে। ওকে, আমরা এখন 2 নম্বর থেকে কী করতে পারি? আমরা 2 নম্বর সমীকরণ থেকে যদি যাই তাহলে আমরা কি করতে পারি? 2 নম্বর সমীকরণে আমরা উভয়পক্ষকে এ দ্বারা গুণ করে দিলে কি হয়? এ বিটা গামা ইকুয়াল টু সি। আমরা এই ভ্যালুগুলো এক সাইডে নোট করে রাখি। কি কি পেলাম আমরা? এ বিটা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ গামা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ বিটা। আর কি পেলাম? এ বিটা গামা ইকুয়াল টু সি। আর আমরা দুইটা পেয়েছি কি? বিটা প্লাস গামা ইকুয়াল টু মাইনাস বি বাই এ বিটা গামা ইকুয়াল টু সি বাই এ। এইগুলো আমাদের একটু পরে ভ্যালুগুলো লাগবে। তো তারপরে একটু কোথায় যায়? আমাদের তারপরে কি বলছে যে কার মান বের করতে বলছে, যার মান বের করতে বলেছে আমরা সেখানে যাই। আমাদেরকে দেওয়া আছে যে এ গামা প্লাস বিটা হোল টু দ্য পাওয়ার মাইনাস 2 প্লাস এ বিটা প্লাস বি হোল টু দ্য পাওয়ার মাইনাস 2। তো এটার আমাদের ভ্যালু বের করতে বলছে। আমরা কি জানি যে কোনো কিছুর উপরে যদি মাইনাস থাকে তাহলে কি ওটাকে উল্টে যায়, 1 বাই সামথিং হয়। তো এখানে মাইনাস স্কোয়ার আছে, তাই কি হবে 1 বাই সামথিং স্কোয়ার। তো সামথিং বলতে এখানে আমাদের কি আছে? এ গামা প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, সেম এটার ক্ষেত্রেও আমরা লিখতে পারি 1 বাই এ বিটা প্লাস বি হোল স্কোয়ার। এখন দেখো আমাদের এ গামা প্লাস বি এর ভ্যালু আমরা জানি। এ গামা প্লাস বি এর ভ্যালু কি? মাইনাস এ বিটা। আবার এ বিটা প্লাস বি এর ভ্যালু আমরা জানি, এটা কি? মাইনাস এ গামা। ঠিক আছে, তো আমরা ভ্যালুগুলো বসাই, আমরা ডাইরেক্ট করে দিচ্ছি। ভ্যালুগুলো যদি বসাই এ গামা মাইনাস বি এ স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস ওটার ক্ষেত্রে হবে এ স্কোয়ার গামা স্কোয়ার। ঠিক আছে, তো আমরা এখন এটা লসাগু করি। এটাকে যদি আমরা যোগ করি তাহলে কি হয়? এ স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, তো এখানে আসে গামা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। ঠিক আছে, আমরা এটাকে যোগ করলাম। যোগ করার পরে দেখো আমরা এখান থেকে আরও কিছু সিম্পলিফাই করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি মাইনাস 2ab। তো আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি, এ প্লাস বি
মানে গামা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab মানে গামা বিটা। আর নিচে এটাকে আমরা হোল ধরতে পারি, যেহেতু প্রত্যেকের উপর স্কোয়ার আছে, এ বিটা গামা হোল স্কোয়ার। দেখো আমরা যে এখন ফর্মে আসলাম, এই ফর্মের প্রত্যেকটারই আমরা ভ্যালু জানি। এটার ভ্যালু জানি, এই যে এটার ভ্যালু আমাদের এটা। তারপর হলো গামা বিটার ভ্যালু জানি, গামা বিটা বা বিটা গামার ভ্যালু জানি, আর এ বিটা গামারও ভ্যালু জানি। ঠিক আছে, তো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, যে ভ্যালুগুলো আমরা জানি। তো আমাদের ভ্যালুগুলো যদি আমরা বসাই, বিটা প্লাস গামা বা গামা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিটা গামা বা গামা বিটার ভ্যালু কি, ভ্যালু হলো সি বাই এ, আমরা লিখি সি বাই এ। আর নিচে এ বিটা গামা এর ভ্যালু আমরা কি পেয়েছিলাম, এ বিটা গামার ভ্যালু পেয়েছি সি, তো আমরা সিকে বসে দিই, তাহলে কি হয় সি স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করি, তাহলে আসে বি স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার মাইনাস 2c ডিভাইড এ, আর নিচে সি স্কোয়ার। আমরা উপরে বিয়োগ করে দিই, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইড সি স্কোয়ার। তাহলে আমাদের ফাইনাল লাইনটা কি আসে, ফাইনাল ভ্যালুটা আসে বি স্কোয়ার মাইনাস 2ac ডিভাইড এ স্কোয়ার সি স্কোয়ার, যেটা হলো আমাদের রিকোয়ার্ড ভ্যালু। তো আমরা দেখলাম কিভাবে যদি আমাদের দুইটার রুট দেওয়া থাকে বা দুইটা মূল দেওয়া থাকে সমীকরণের, ইকুয়েশন বা সমীকরণের যদি দুইটা মূল দেওয়া থাকে বা রুট দেওয়া থাকে এবং আমাদের কোনো কিছুর মান বের করতে হয়, তাহলে আমরা কীভাবে বের করব, এই প্রসেসটা আমরা শিখে নিলাম। ঠিক আছে, এখন আমরা তারপর অঙ্কতে চলে যাই। তো আমরা দেখলাম কীভাবে 1 নম্বর অঙ্কটা সলভ করতে হয়। এখন আমরা দেখবো যে 2 নম্বর অঙ্কটা কীভাবে সলভ করতে হয়। এখানে আমাদের 2 নম্বরের অঙ্কতে দেওয়া আছে যে এ ইনভার্স একটা ম্যাট্রিক্স, এর মান দেওয়া আছে এবং বলেছে যে এ স্কোয়ার সমান কত। এখন এ ইনভার্স দেওয়া আছে, আমরা সাধারণত কি পাই, কোনো একটা ম্যাট্রিক্সের শুধু মান পাই, এখানে ইনভার্সটা দেওয়া আছে, মানে দেওয়া আছে আমাদের এ ইনভার্স। আমাদের বের করতে হবে কি এ স্কোয়ার। তো এ স্কোয়ারের জন্য আমাদের কি লাগবে, এ লাগবে। আমরা যদি এ ইনভার্সকে আবার ইনভার্স করি, তাহলে আমরা কি পাবো, এর ভ্যালুটা পাবো। তার মানে আমাদের প্রথম প্রসেসটা কি হবে, আমাদের প্রথম প্রসেসটা হবে এর ভ্যালুটা বের করা। কীভাবে এর ভ্যালু বের করবো, আমাদের যে এ ইনভার্স আছে এটা ইনভার্স করব, ইনভার্স ম্যাট্রিক্সটাই হলো এর ভ্যালু। তারপর কি, তারপর হলো এ স্কোয়ার ভ্যালু বের করবো। এ স্কোয়ার কীভাবে বের করবো, এ ইন্টু এ। ঠিক আছে, এটা হলো আমাদের ম্যাথের প্রসেসটা। চলো তাহলে প্রসেসটা করে দেখি। আমরা এ ইনভার্সের মানটা লিখে নিই, এ ইনভার্স ম্যাট্রিক্স, আমরা 1/6টা যেটা বাইরে আছে ওটাকে আমরা ভিতরে গুণ করে দিই, একদম ডাইরেক্ট গুণ করে দিই। তাহলে কত হয়, 1/3 1/6 0 মাইনাস 2/3 1/6 0, আর এখানে কি থাকে 2/3 মাইনাস 1/6 মাইনাস 1/2। দেখো আমরা যদি এই ভিতরের ম্যাট্রিক্সের উপাদানগুলোকে যদি 1/6 দ্বারা গুণ করে দেয়, তাহলে আমাদের এই ভ্যালুটা আসে এই ইনভার্সে। তো আমাদের এটার এখন ইনভার্স বের করতে হবে। ইনভার্স বের করতে গেলে আমাদের কী কী লাগে, প্রথমে লাগে আমাদের ডিটারমিনেন্ট এবং অ্যাডজয়েন্ট। তো আমরা এই ইনভার্সের ডিটারমিনেন্টটা বের করে নিই। এই ইনভার্সের ডিটারমিনেন্ট বের করার ক্ষেত্রে তুমি দেখো এই ম্যাট্রিক্সে যদি আমরা এই শাড়ির এই উপাদানটাকে নিয়ে -1/2 উপাদানটাকে নিয়ে যদি আমরা ডিটারমিনেন্ট বের করতে চাই, তাহলে কিন্তু আমাদের সহজ হবে। তো আমরা -1/2 নিয়ে যদি ডিটারমিনেন্ট করি, তাহলে কি হয়, আমাদের এই সারি এবং এই কলামটা বাদ, এই উপাদান 1/3 × 1/6 হবে। 1/3 × 1/6 সমান 1/18 মাইনাস 2/3 × 1/6। এখন মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস হলে কি হয় 2/18। ঠিক আছে, আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, তাহলে আমাদের ভ্যালুটা আসে 1/2 × 1/6 বা -1/12। এটা হলো আমাদের এ ইনভার্সের ডিটারমিনেন্ট। এখন আমাদের কী বের করতে হবে, এখন আমাদের কি বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। তো অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স আমাদেরকে আমরা দুইভাবে বের করতে পারি। ঠিক আছে, আমি তোমাদের দুই নিয়মটাই এখন দেখাবো। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স,
যেহেতু আমাদের অ্যাডমিশনের সময় কম, হ্যাঁ আমরা তাই ডাইরেক্ট করবো, আমরা অত প্রসেস নেব না। তো আমরা 1/3 সাপেক্ষে যদি কোএফিসিয়েন্টটা বের করি তাহলে কি হয়, 1 বাই কোএফিসিয়েন্ট বা সহগুণক, তাহলে কি হয় 1/3 কি এখানে পজিটিভ, তারপর কি এর সাপেক্ষে যদি করি এই রো আর এই কলাম বাদ, ফলে এইটুকুর যে ডিটারমিনেন্ট ওটা হবে। তো ডিটারমিনেন্টটা আমাদের কি হয়, ডিটারমিনেন্টটা হয় -1/12 -0, ঠিক আছে। তো তারপরে আমরা যদি 2/3 এর সাপেক্ষে ডিটারমিনেন্ট বের করি তাহলে কি হয়, 2/3 দেখো এটার উপাদানটা কোথায়, 2/3 কিন্তু এটা প্রথম সারির দ্বিতীয় কলাম, মানে এটা পজিটিভ এটা নেগেটিভ, সো আগে আমরা একটা নেগেটিভ চিহ্ন দিই ব্র্যাকেট, তারপরে এর সাপেক্ষে যদি সহগুণক বের করি তাহলে কি হয় 1/6 ইন্টু 1/2, তারপরে হলো মানে 1/-12 মাইনাস এটা বাদ 1/6 -1/6 ইন্টু 0 মানে 0, ঠিক আছে। আমরা পরেরটার ক্ষেত্রে করি 2/3 ক্ষেত্রে এখানে পজিটিভ, তার মানে 2/3 ক্ষেত্রে যদি করি এই কলাম আর এই রো বাদ 0 -0, মানে আলটিমেটলি 0 হবে। তারপরে লাইনে আমরা চলে যাই 1/6 এর সাপেক্ষে করি, 1/6 এর সাপেক্ষে করলে কি হয়, 1/6 এর সাপেক্ষে যদি আমরা করি এই সারি আর এই কলাম বাদ, তার মানে এটার গুণফল হবে ডিটারমিনেন্ট অফ এইটুকু মাঝখানেটুকু বাদে। তো যদি করি -2/3 ইন্টু -1/2 ইকুয়াল টু 1/3 মাইনাসটা যেহেতু প্লাস হয়ে গেছে -0, ঠিক আছে। তো তারপর একটু সরি আমার একটু 0 এটুকু ঠিক আছে। এখন দেখো এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ তাহলে এটা কী হবে, এটা নেগেটিভ হবে, সো মাঝখানে আমরা সামনে একটা নেগেটিভ চিহ্ন দেব। তারপর কি 1/6 এর সাপেক্ষে করবো, 1/6 এর সাপেক্ষে যদি আমরা সহগুণক বের করি বা কোএফিসিয়েন্ট তাহলে কত হয়, এটা পজিটিভই থাকলো, এই কলাম আর এই সারি বাদ, তার মানে 1/3 ইন্টু -1/2 মানে -1/6 মাইনাস এটা চলে গেল 2/3 ইন্টু 0 মানে 0 হয়ে যায় -0, ঠিক আছে। তারপর যদি আমরা -1/6 এর সাপেক্ষে করি পজিটিভ নেগেটিভের কি এটা নেগেটিভ ব্রেকেট এই কলাম এই সারি বাদ, ফলে 0 -0 0 ওকে। তারপর লাইনে যাই আমরা 0 সাপেক্ষে করি, 0টা কি এখানে পজিটিভ, 0 সাপেক্ষে যদি আমরা ডিটারমিনেন্ট বের করি বাকিটুকুর 2/3 মাইনাসে প্লাস 2/18 প্লাসে মাইনাস 2/18, ওকে। তারপর আমরা এই 0 সাপেক্ষে করি, এই 0 সাপেক্ষে যদি আমরা কোএফিসিয়েন্ট বা সহগুণক বের করি তাহলে কি হয়, এই কলাম আর এই সারি বাদ আর বাকিটুকুর হলো ডিটারমিনেন্ট হবে। তো ডিটারমিনেন্টটা কত হয় আমাদের -1/18 -2/18, ওকে। এখন আমরা ফাইনাল যে পয়েন্টটা আছে -1/2 এর সাপেক্ষে আমরা ডিটারমিনেন্টটা বের করব। তো এর সাপেক্ষে মানে সহগুণকটা বের করব, সহগুণক মানে হলো এইটুকু ডিটারমিনেন্ট, এইটুকু বাদে এই কলাম আর এই সারি বাদে বাকি যে অংশটুকু রয়েছে 2/2 এটার ডিটারমিনেন্ট। তো এখানে কি হয় 1/18 মাইনাসে প্লাস 2/18, আর এখানে কী হবে একটা ট্রান্সপোজ হয়ে যাবে, টি থাকবে, মানে এটার উল্টে যেতে হবে। তো আমরা এটাকে এইভাবে লিখি অ্যাডজয়েন্ট এ ইনভার্স ইকুয়াল টু কত আসে হলো আমাদের এখানে -1/12 মাইনাস সে প্লাসে -1/3, এখানে কত এটা থেকে এটা বিয়োগ করলে কত থেকে 0 থেকে 2টা কিন্তু সমান। তারপর কি আছে এখানে মাইনাসে কি হয়ে যায় প্লাস কি হয় 1/12, তারপর লাইনে কি, তারপর লাইনে আমাদের আছে হলো -1/6 -0, তার মানে কি -1/6, আর ফাইনাল এই লাইনে দেখো কি হয় এটার ভ্যালু হয় -1/6, ঠিক আছে। তো তারপর একটুকুতে যাই, তারপর একটুকু এটা 0 এটাও 0 আর এখানে কত হয় 1/6, ওকে। এখন আমরা এটাকে ট্রান্সপোজ করবো, ট্রান্সপোজ করলে আমরা কী পাওয়া যাবো অ্যাডজয়েন্ট অফ
এ পেয়ে যাব। তো চলো ট্রান্সপোজ করি, এটাকে একটু সুন্দর করে দিই। ওকে, তো ট্রান্সপোজ করলে কি হয়, -1/12 1/12 0 -1/3। আমাদের ট্রান্সপোজ মানে কি মনে আছে? ট্রান্সপোজ মানে হলো এই সারিটাকে আমরা কলামে নিয়ে যাব, আবার কলামটাকে সারি আনবো। তো প্রথম সারিকে আমরা কলামে নিচ্ছি, এখন দ্বিতীয় সারিকে কলামে নিচ্ছি। তার মানে দ্বিতীয় সারির কলাম নিলাম 1/3 -1/6 0, আবার তৃতীয় সারিকে তৃতীয় কলামে রূপান্তর করলে 0 -1/6 1/6। ঠিক আছে, তো আমরা এখানে কি পেয়ে গেলাম, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বের করলাম। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স বের করার পর কি আমাদের এ ইনভার্সের ইনভার্স বের করতে হবে। তো এ ইনভার্সের ইনভার্স কীভাবে বের করতে হয়, আমরা এ ইনভার্সের ইনভার্স যদি করি, মানে যেটা আলটিমেটলি এ, সেটা হবে 1/ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। ঠিক আছে, তো এখন যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে কথা হয় 1/ডিটারমিন্যান্ট অফ এ ইনভার্স মানে কি 1/-1/12। তো এখানে আলটিমেটলি কি আসে -12। আর আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স কি, অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স আছে আমাদের -1/12 1/12 0 1/3 -1/3 -1/6 0 0 -1/6 1/6। ওকে, ঠিক আছে, তো আমরা এখন এটাকে গুণ করে দিই সিম্পলি। আচ্ছা, আমরা একটা জিনিস কিন্তু ভুলে গেছিলাম, দেখো আমরা যখন এটার সাপেক্ষে করছি তখন কিন্তু এটার সামনে মাইনাস দিতে ভুলে গেছিলাম, এই জন্য একটু গল্প লাগছে। মাইনাসটা দিয়ে দিলাম, তাহলে কি হয়ে যায়, এটা হয়ে যায় আমাদের মাইনাসে মাইনাসে প্লাস। প্লাস হলে এটা কত, 3 নম্বর সারিতে এটাও প্লাস, এটাও প্লাস। ঠিক আছে, তো আমরা এখন এটার মান বের করি। মান বের করলে কি কত হয় দেখি, আমাদের আলটিমেট ভ্যালু অফ এ বা এ ইনভার্সের ইনভার্স, এর ভ্যালুটা কত আসে, এর ভ্যালুটা আমাদের আসে 1 -1 0 4 2 0 0 -2 -2। আমরা এ ইনভার্স থেকে এর ভ্যালুটা বের করলাম। তারপর আমাদের বাকি কাজ কি, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ারের ভ্যালু বের করা। এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে হলো এ ইন্টু এ। ঠিক আছে, আমরা বুঝলাম যে এটা কীভাবে করবো। এখন আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি এটার একটা বিকল্প পদ্ধতি দেখাবো। আমার এই বাকি পোর্শনটুকুতে যাওয়ার আগে আমি বিকল্প পদ্ধতিটা দেখাচ্ছি, যে অ্যাডজয়েন্ট অফ এ বের করার আর একটা বিকল্প পদ্ধতি আছে। তো বিকল্প পদ্ধতিটা কি, বিকল্প পদ্ধতিটা হলো তোমার যেটা পছন্দ হয় তুমি সেটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আমরা এর ভ্যালুটা এখানে রাখলাম ক্রস চেকের জন্য। তো আমরা যদি বিকল্প পদ্ধতির ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমাদের ম্যাট্রিক্সটাকে আবার লিখতে হবে। আমাদের ম্যাট্রিক্সে কী ছিল, 1/3 -2/3 2/3 1/6 1/6 -1/6 ডিভাইড 0 0 -12। ঠিক আছে, তো এটা বিকল্প পদ্ধতির ক্ষেত্রে আমরা কী করব, বিকল্প পদ্ধতির ক্ষেত্রে এই প্রথম এবং দ্বিতীয় কলামটাকে আবার রিপিট করে লিখব। আচ্ছা, রিপিট করে লিখি 1/3 1/6 0 -2/3 1/6 0। আবার কী করবো, আবার হলো প্রথম সারিকে এবং দ্বিতীয় সারিকে রিপিট করে লিখব। তোমাদের এখানে একটু কষ্ট লাগতে পারে যে এত রিপিট করে লিখছি কেন, কিন্তু একটু পরে দেখবা যে আগের প্রসেসটাতে যত পরিশ্রম করতে হয়েছে এই প্রসেসটাতে অত পরিশ্রমও করতে হয় না। সো আমরা এটা জানলে পরীক্ষার হলে আমাদের সময়টা কিছুটা সেফ হবে। ঠিক আছে, 2/3 আমরা প্রথম সারিকে রিপিট করলাম, এখন দ্বিতীয় সারিকে রিপিট করবো 1/6
1/6 মাইনাস 1/6 1/6 1/6। এখন আমরা কি করব? এখন আমরা এই যে প্রথম কলামটা আছে না, প্রথম কলামটাকে আমরা বাদ দিব, প্রথম সারিটাকে বাদ দিব। বাদ দেওয়ার পরে আমরা এখন অ্যাডজয়েন্টটা বের করব। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স, ঠিক আছে? অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স মানে কি? এখানে কিছু একটা বসবে, তার ট্রান্সপোজ হবে। ওকে, তো কি বসবে? এই যে দেখো, প্রথম উপাদান, প্রথম সারির প্রথম উপাদান, এই দুটো বাদ দেওয়ার পরে এবং দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদানের গুণফল বিয়োগ এটার গুণফল, ঠিক আছে? তো আমাদের আলটিমেটলি কি আসে? -1/12 মাইনাস 0। তো আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি। আবার আমরা যদি দ্বিতীয় সারির প্রথম উপাদানে চলে যাই তাহলে কি আসে? 0 মাইনাস এটা কত হয়? মাইনাসে মাইনাসে প্লাস, আবার -1/3। ওকে, তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দিই, জিরোটাকে রিমুভ করে দিই, দরকার নেই তো। তারপর কি? তারপর হলো আমাদের এই তৃতীয় সারির প্রথম কলামে চলে যায়। তৃতীয় সারির প্রথম কলামে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, এটা গুণ করলে কত হয়? 2/18 মাইনাস 2/18। দেখো আমরা আগে যে ম্যাথটা করেছি ওটার সাথে কিন্তু মিলছে। এখানে কিন্তু আমাদের একটা জিনিস ভালো, যে আমাদের ওই যে কোএফিসিয়েন্টের প্লাস এবং মাইনাস নিয়ে যে চিন্তা, ওই চিন্তাটা করতে হয় না। যেমন আমার আগের অঙ্কতে আমি এক জায়গায় মাইনাস দিতে ভুল করেছিলাম, পরে আবার ঠিক করলাম, ঠিক আছে? তো এই জিনিসটা এখানে চিন্তা করতে হয় না, জাস্ট তুমি ম্যাথটা করে যাবা। এটার সাথে এটা গুণ করলে 0 হয়, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা কত? 1/12। ওকে, তারপরে লাইনে যাই আমরা। তারপরে যদি এটা করি, -1/2 × 1/3 সমান -1/6। এর সুন্দর করে লিখি একটু, 1/6 মাইনাস 2/3 × 0 মানে 0, এটা লেখার দরকার নেই। তারপর একটুকুতে যাই, তারপর একটুকু হলো 2/3 × 6 সমান হলো 2/18 মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, কে থাকে এখানে আমাদের? 1/18। তুমি যদি আগের অঙ্কতে খেয়াল করো, এখানে কিন্তু মাইনাস আসছিল, আবার সামনে আর একটা মাইনাস দিচ্ছি। এখানে কিন্তু অত কিছুরই দরকার নেই, মানে আমাদের যে চিহ্ন নিয়ে যে একটা প্যারা চিন্তা, ওই চিন্তাটার কিন্তু আমাদের এই প্রসেসের দরকার নেই। ফলে আমরা খুব সহজে নির্ভুলভাবে অঙ্কটা করতে পারবো। সো আমি প্রিফার করবো তুমি এই প্রসেসটা ফলো করো। তো এটা গুণ করলে 0 0 - 0 সমান 0। তারপরে তুমি যদি এটাও করো, 0 × 0 - 0 সমান 0। 1/3 × -6, 1/3 × 1/6 equal to 1/18 minus 2/18। ওকে, আচ্ছা ঠিক আছে, সরি 2/18, ঠিক আছে আমাদের ভ্যালু। হ্যাঁ ঠিক আছে। তো তারপর আমরা আবার রিপিট করি। এখন দেখি কি হয় আমাদের ক্যালকুলেশন করলে। -1/12 1/12 0 -1/3 0 -1/6 equal to 1/6। এটা কত হয়? 1/6। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে একটু ভুল হয়েছিল। ভুলটা কী ছিল? আমাদের এখানে আমরা মাইনাস দিতে ভুলে গেছিলাম, এই জন্য মানটা একটু অন্যরকম আসছিল। এখানে মাইনাস হবে, সো এটা কী হবে? -1/6। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি তাহলে আমাদের সে আলটিমেটলি আগে অ্যাডজয়েন্ট এর মানটা এসে পড়ে এবং আমরা সেখান থেকে এর এই ভ্যালুটা বের করতে পারি। আমি আগের প্রসেসটুকু আগে করলাম না, তুমি ওরা ম্যাথটাকে মানে ভিডিওটাকে তোমরা যদি আর একবার রিভাইন্ড করে দেখো তাহলে বুঝতে পারবে। তো আমরা বাকি অঙ্কটুকু করি। বাকি ম্যাথের ক্ষেত্রে আমাদের a স্কোয়ারের মান বের করতে হবে। a স্কোয়ার সমান সমান হলো a × a। আমরা লিখতে পারি আমাদের এর মানটা কি পেয়েছি? এর মানটা পেয়েছি 1 - 1
0 4 2 0 0 minus 2 into same 1 minus 1 0 4 2 0 0 minus 2 আমরা যদি এটার গুণফল করি তাহলে কি হয় গুণফল করলে হয় আমরা ডাইরেক্ট করে দিই 1 into 1 minus 4 মানে আমাদের আসে হলো minus 3 তারপরে minus 1 into আচ্ছা ডাইরেক্ট না আমি তোমাদের একটু দেখাই দিই কীভাবে করতে হয় এই প্রথম সারিটার সাথে প্রথম কলামের গুণফল তার মানে কী হয় 1 into 1 1 4 into minus 1 minus 4 plus 0 ঠিক আছে তারপরে আমরা দ্বিতীয় সারির সাথে প্রথম কলামগুলো কি হয় minus 1 2 into minus 1 minus 2 0 0 0 0 ওকে তারপরে আমরা যদি দ্বিতীয় কলামের সাথে প্রথম সারির গুণ করি তাহলে কি আসে 4 plus 8 plus 0 তারপরে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের গুণ minus 4 plus 4 plus 0 তৃতীয় সারির সাথে যদি আমরা তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলামের যদি আমরা এই করে গুণ করি তাহলে 0 plus 0 plus 0 আসে ওকে আমাদের থার্ড কলামটা কী হবে থার্ড কলামটা হবে প্রথম সারির সাথে তৃতীয় কলামের গুণফল 0 minus 8 0 তারপরে এটা দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম 0 minus 4 plus 4 and the final 0 0 plus 4 তো আমাদের a স্কোয়ারের ভ্যালুটা কত আসে আমাদের a স্কোয়ারের ভ্যালুটা আসে minus 3 0 12 0 0 minus 8 0 4 এটা হলো আমাদের আলটিমেট ভ্যালু যেটা আমাদেরকে চেয়েছে a স্কোয়ারের ভ্যালু ঠিক আছে এটা আমাদের হলো অঙ্কের সলভ তো অঙ্কটা অনেক বড় ছিল আমরা এখানে দুইটা প্রসেস দেখলাম যে কীভাবে করতে হয় হ্যাঁ কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেহেতু এটা বুঝাইলাম বিশ্লেষণ করলাম এই জন্য সময় লাগছে তোমরা যদি ওই সেকেন্ড প্রসেসটা অ্যাপ্লাই করো হ্যাঁ তাহলে দেখবে যে তোমাদের অঙ্কটা মোটামুটি 5 থেকে 6 মিনিটের মধ্যে মিলে গেছে আর চেষ্টা করবা এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমরা এটাকে পরে সলভ করব ঠিক আছে তো আমরা চলো পরবর্তী অঙ্কতে চলে যাই আমাদের 3 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে আমাদের 3 নম্বর অঙ্কতে দেওয়া আছে যে এত এর বিস্তৃতিতে x⁻7 এবং x⁻8 এর সহগ যদি সমান হয় তাহলে n এর মান বের করো ইংলিশ মিডিয়ামদের জন্য if the coefficient of the x⁻7 and x⁻8 in the expansion of that are equal then find the value of n ঠিক আছে এখানে আমাদের একটা এক্সপেনশন দেওয়া আছে আর বলছে যে কোএফিশিয়েন্ট অফ x⁻7 এবং x⁻8 ইকুয়াল ফলে আমাদের n এর ভ্যালুটা বের করতে বলছে তো আমাদের এটা কি এক্সপেনশন বা বিস্তৃতিটা কি 3 প্লাস x/2 হোল টু দ্য পাওয়ার n ওকে তো এই বিস্তৃতিতে যদি আমাদের n তম পদ হ্যাঁ n তম পদ t ইকুয়াল টু r প্লাস n হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি NCR 3 to the power n minus r into x to the power x/2 whole to the power r তাই লিখতে পারি না হ্যাঁ লিখতে পারি তো আমরা যদি এটাকে এই করে একটু সিম্পলিফাই করে নিই NCR 3 to the power n minus r 2 to the power minus r into x to the power r দেখো আমাদের এখানে কোএফিশিয়েন্ট কার কাছে চেয়েছে সহগ কার চেয়েছে x³ আর x to the power 8 এর সহগ চেয়েছে দেখো x এর উপর r আছে তার মানে x to the power 7 মানে কি এখানে r এর বদলে যদি 7 এর ভ্যালু বসাই দিই তাহলে আমরা x to the power 7 এর কোএফিশিয়েন্ট পাবো তার মানে কোএফিশিয়েন্ট বা সহগ কোএফিশিয়েন্ট বা এখানে গুণক সহগুণক বা সহগ অফ x to the power 7 is আমরা r এর জায়গায় 7 এর ভ্যালুটা বসে দিই তো কি হয় NC7
3 to the power n minus 7, 2 to the power minus 7, ঠিক আছে। আর কোএফিসিয়েন্ট অফ তার মানে x to the power 8 এর কি হবে, x to the power 8 এর সহগ কত হবে, x to the power 8 এর সহগ হবে, আর এর জায়গায় খালি 8 বসাই দাও, n minus 8 to the power minus 8। এখন আমাদের কি বলছে, আমাদেরকে বলছে যে x to the power 7 এর সহগ এবং x to the power 8 এর সহগ সমান, মানে ইকুয়াল, কোএফিসিয়েন্ট দুটো ইকুয়াল। তো আমরা ইকুয়াল থাকলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি nc7 3 into n minus 7 2 to the power minus 7 equal to nc8 3 into n minus 8 2 to the power minus 8। ওকে, তো এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। আমরা nc7 কে কি লিখতে পারি, nc7 কে লিখতে পারি n factorial divide n minus 7 factorial into 7 factorial। আমরা 3 inverse n minus 7 কে লিখতে পারি 3n divide 3 to the power 7 into এটাকে আমরা লিখতে পারি 1 by 2 to the power 7। ওকে, আমরা পাশেরটা যাই, ডান পক্ষে আমরা লিখতে পারি nc8 কে n factorial minus divide n minus 8 factorial into 8 factorial। আমরা কিন্তু এটা লিখতে পারি। তারপর আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই, 3 to the power n divide 3 to the power 8 into 1 by 2 to the power 8। ওকে, এখন দেখো আমরা উভয়পক্ষ থেকে কি কি কাটতে পারি। আমরা n factorial কেটে দিলাম, 3 factorial 3 to the power n 3 to the power n কেটে দিলাম। এখন আমরা কি করি, আমরা এই কম্পোনেন্টটাকে এই সাইডে নিয়ে যাব আর এই কম্পোনেন্টটাকে এই সাইডে নিয়ে আসবো। তো আমরা আলটিমেটলি কি পাই, আলটিমেটলি আমরা পাই n minus 7 factorial divide n minus 8 factorial into 8 factorial equal to 2 to the power 8 3 to the power 8 divide 2 to the power 7 3 to the power 7। ওকে, তো আমরা দেখো এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। সো এখানে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন হবে, n minus 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা একটু ভাঙা লাগবো, কীভাবে ভাঙে, n minus 7 into n minus 8 ফ্যাক্টোরিয়াল। ওকে, আমরা নিচে থেকে কাকে ভাঙবো, নিচে থেকে আমরা 8 ফ্যাক্টোরিয়ালকে ভাঙবো। 8 ফ্যাক্টোরিয়ালকে কীভাবে ভাঙবো, এটাকে আমরা অবশিষ্ট এইভাবে রাখি 8 into 7 ফ্যাক্টোরিয়াল। আমাদের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, সেমই রয়েছে। আর এখানে কত থাকে, 2 into 3, আলটিমেটলি কত ভ্যালু 6। এখন দেখো আমাদের এখানেও কিন্তু কাটাকাটি যায়, কি কাটাকাটি যায়, n minus 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড n minus 8 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 7 ফ্যাক্টোরিয়াল। তো আলটিমেটলি থাকেটা কি, আলটিমেটলি আমাদের এখানে থাকে উপরে n minus 7 ডিভাইড 8 আর এই সাইডে কত 6। ওকে, তো কি হয়, n minus 7 ইকুয়াল টু 6 n এর ভ্যালুটা আমাদের কত আসে 55। দ্যাটস আওয়ার অ্যান্সার। ওকে, তো এখন আমরা পরবর্তী অঙ্কতে চলে যাব। তো এখন আমরা 4 নাম্বার অঙ্কে চলে যাই। আমাদের 4 নাম্বার অঙ্কে একটা লিমিট দেওয়া হয়েছে, আমাদের বলছে যে এই লিমিটের ভ্যালুটা বের করতে। চলো আমরা এই লিমিটের ভ্যালুটা বের করি। তো আমাদের প্রশ্নে দেওয়া আছে লিমিট x tends to 1 by x minus 2 minus 1 by ln x minus 1। ঠিক আছে, এটার ভ্যালু আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সেকেন্ড লাইনে লিখতে পারি, আমরা এটাকে বিয়োগ করে দিই, বিয়োগ করলে আমাদের বিয়োগফলটা আসে নিচে x minus 2 into ln x minus 1, উপরে থাকে ln x minus 1 minus x minus 2। ঠিক আছে, তো তারপরে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা দেখো, আমরা এই লাইনে এটা করে দিই, একবারে মাইনাস দ্বারা গুণ করে দিই, তাহলে কি আসে -x + 2। এখন দেখো আমরা যদি এই সমীকরণটাতে x = 2 বসে তাহলে কি আসে,
এক্স ইকুয়াল টু বসাইলে আসে এই লন ওয়ান, লন ওয়ানের মান কত 0, মানে 0 মাইনাস এক্স ইকুয়াল টু যদি 2 বসে তাহলে কত আসে -2 প্লাস 2 কত 0, ঠিক আছে। তো উপরে আসে 0, নিচে কি আসে, নিচে যদি আমরা তোমার এক্স এর মান 2 বসাই তাহলে কি আসে, এখানে 0 আসে আর এটাও 0 আসে, তার মানে কি এটাও 0 আসে। তার মানে দেখো এখানে এটা কি ফর্মে আসছে, এই ফর্মটা আসছে হলো 0/0। আমরা জানি যে কোনো একটা লিমিটের ক্ষেত্রে যদি 0/0 ফর্ম আসে তাহলে আমরা কি করি, আমরা লাপিটাল রুল অ্যাপ্লাই করি। তো লাপিটাল রুল কীভাবে অ্যাপ্লাই হয়, লাপিটাল রুলের ক্ষেত্রে আমাদের যে হর এবং লব এবং হর প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন করতে হয়। কীভাবে, আমরা লবের ডিফারেন্সিয়েশন করবো, হরের ডিফারেন্সিয়েশন করবো। যদি আমরা লবের ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় আমাদের লন এক্স মানে হলো লন 1/x, ঠিক আছে, মাইনাস এক্সের ডিফারেন্সিয়েশন করলো 1, টু ডিফারেন্সিয়েশন করলো 0, ওকে। আবার যদি আমরা নিচে ডিফারেন্সিয়েশন করি, এখন দেখো হলো ইউ-ভি ফর্মুলা অ্যাপ্লাই হয়। ইউ-ভি ডিফারেন্সিয়েশন কি, ইউ ddx of v যদি আমরা লন x minus 1 কে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে 1/x-1 প্লাস v মানে এখানে আছে লন 1 - ইন্টু ddx of u মানে হলো এই x-2 এর ডিফারেন্সিয়েশনটা বের করতে হবে। x-2 এর ডিফারেন্সিয়েশন কত, x-2 এর ডিফারেন্সিয়েশন হলো 1 - 0, ওকে। তো এটা যদি আমরা করি তাহলে আমাদের ভ্যালুটা আসে লিমিট x tends to 2, সরি এখানে 2 হবে, x tends to 2, আর এখানে আমাদের ক্যালকুলেশন করলে কত আসে, এখানে আসে আমাদের 1/x-1 minus 1, আর নিচে কি থাকে, নিচে আমাদের থাকে হলো x-2 x-1 প্লাস লন 1 - 0 = 1, আর এটা দ্বারা গুণ করলে ডাইরেক্ট এটা লেখা যায় x-1। এখন আমাদের দেখো আমরা প্রত্যেকটার নিচে x-1 আছে, সো আমরা x-1 দ্বারা উপর এবং নিচের উভয় পক্ষকে গুণ করি, তাহলে কি আসে আমাদের, তাহলে আসে লিমিট x tends to 2 1 minus x plus 1, আর নিচে আমাদের থাকে x-2 plus x-1 into ln x-1, ঠিক আছে। তো আমরা বাকি ক্যালকুলেশনটা করি, বাকি ক্যালকুলেশন করলে কি হয়, লিমিট x tends to 2, উপরে থাকে আমাদের 2 minus x, নিচে কি থাকে, নিচে থাকে হলো x-2 প্লাস x-1 ln x-1। এখন আমরা কি করব, এখন আমরা আবার এই সমীকরণটাতে মনে মনে আমরা x এর ভ্যালু 2 বসাই দিব। তো যদি x এর ভ্যালু 2 বসাই দিই, উপরে কি আসে, উপরে আমাদের 0 এসে যায়। দেখো 2 বসালে কি হয়, 2 - 2 মানে 0 এসে যায়। নিচে যদি আমরা 2 বসাই তাহলে কি আসে, 2 - 2 0 প্লাস 2 - 1 1, আচ্ছা, ও লন 2 - 1 1 মানে লন 1 এর মান কত 0, তার মানে এটাও 0 আসে, এইটুকু কম্পোনেন্টও 0 আসে, এইটুকু কম্পোনেন্টও 0 আসে, তার মানে আলটিমেটলি কি আসে, 0 আসে। আবার কিন্তু 0/0 ফর্ম আসে। তো আমরা এক্ষেত্রে আবার কি করতে পারি, আবার লাপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। যদি লাপিটাল রুল অ্যাপ্লাই করার ফর্মুলাটা কি, লাপিটাল রুল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি কী করবো, আমাদের এই লবটা আছে, লবের ডিফারেন্সিয়েশন করবো এবং হর এটারও ডিফারেন্সিয়েশন করব। তো আমরা করি লাপিটাল রুল অ্যাপ্লাই। লাপিটাল রুল অ্যাপ্লাই করলে আমাদের হয় উপরে 0, 2 এর ডিফারেন্সিয়েশন 0, x এর ডিফারেন্সিয়েশন 1, যেহেতু মাইনাস আছে সো মাইনাস, এটা 1 0। এখন দেখো এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে, এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই হয়েছে আগের মতো, এটাকে ইউ ধরলাম, এটাকে ভি ধরলাম। তাহলে কি ইউভি ফর্মুলা সূত্রটা কি, ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি যদি করি তাহলে আসে 1/x-1 প্লাস ভি এখানে আছে আমাদের লন ইন্টু x-1 ডিভাইড ডিডিএক্স অফ ইউ করলে কত হয় 1, ওকে। তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালুটা কত আসে, আলটিমেটলি আমাদের ভ্যালুটা আসে, উপরে আসে আমাদের -1, নিচে কত আসে, নিচে আসে হলো আমাদের এটা 1 প্লাস 1 ln x-1, ওকে।
তো এখন আমরা কি করতে পারি, এখন দেখো আমরা যদি x এর মান 2 বসাই দিতে পারি, কিন্তু হ্যাঁ এখন কিন্তু আমাদের আর এরকম ফর্ম আসছে না। তো আমরা x এর মান 2 বসাই দিই, তাহলে কি হয়, আমাদের উপরে -1 থাকে, নিচে হলো 1 আর 1 যোগ করে 2, আর ln 2 - 1 ইকুয়াল টু ln 1, ln 1 মানে আমরা জানি 0, সো আমাদের আলটিমেটলি মান হলো -1/2। ওকে, এটা হলো আমাদের এই ম্যাথের সলিউশন। তারপরে অঙ্কটাতে দিয়েছে যে যদি কোনো একটি ত্রিভুজের জন্য b + c + a * b + c - a = 3bc হয়, তবে a এর মান বের করতে বলছে। মানে আমাদের একটা ত্রিভুজের জন্য একটা সমীকরণ দিয়ে দিয়েছে এবং কি বলেছে যে এর মানটা বের করো। তো আমরা একটা ত্রিভুজ আঁকি, আমরা একটা ত্রিভুজ আঁকলাম, এটা আমাদের ত্রিভুজ, আমরা এর নাম দিলাম a b c। আমরা কি জানি, যদি এটাকে বাহুগুলোর নাম দিই তাহলে এই বাহুর নাম হবে a, এই বাহুর নাম b, এই বাহুর নাম c। ঠিক আছে, আমাদেরকে বলে দিচ্ছে যে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, এই ত্রিভুজের ক্ষেত্রে b + c + a ইন্টু b + c - a = 3bc। আমাদের এই ভ্যালুটা বলে দিয়েছে। ঠিক আছে, আমাদের বলছে যে এই যে কোণটা আছে না, এই কোণের ভ্যালুটা বের করতে। চলো আমরা বের করি। তো যদি আমরা এই অঙ্কটা করি, দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে আমরা ডাইরেক্ট এটাকে গুণ করে দিতে পারি, 1/1 করে গুণ দিতে পারি। আবার আমরা কি করতে পারি, এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি। তুমি একটা জিনিস যদি খেয়াল করো তাহলে দেখতে পারবা এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টটা উভয়টাই সেম, এটা আর এটা সেম, মাঝখানে পরিবর্তন কোথায়, মাইনাস আর প্লাসে। এখন দেখো এটা দেখে কিন্তু তোমার একটা সূত্রের কথা মনে পড়বে। কোন সূত্র, আমাদের a² - b² সূত্রের কথা। কারণ কি, a² - b² সূত্রের কি, a + b * a - b। ঠিক আছে, আমরা যদি এইটুকুকে ধরি মনে মনে, এটা a, এটা হলো b, হ্যাঁ, তার মানে a + b * a - b হয়েছে। তার মানে এটাকে আমরা আলটিমেটলি কোন সূত্রে ফেলাইতে পারি, a² - b² এর সূত্রে। তো আমরা a² - b² সূত্রে ফেলাইলে কি হয়, b + c² - a² = 3bc। ঠিক আছে, তো এখন আমরা এটাকে b + c² কে আমরা ভাঙি, তাহলে কি লিখি, b² + c² - 2bc - a² = 3bc। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এখন আমরা কি করতে পারি, সরি মাইনাস না, +2bc। এখন আমরা +2bc-কে ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমাদের এখানে আলটিমেটলি কি বাকি থাকে, b² + c² - a² = bc। এখন দেখো আমরা আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে এই কোণটা। এই কোণটা বের করার জন্য আমরা দেখো একটা সূত্র জানি, সূত্রটা কি, আমাদের হলো cos a। cos a সমান কত, একটা ত্রিভুজের ক্ষেত্রে cos a সমান হলো b² + c², b² + c² - a² / bc। দেখো আমরা এখান থেকে এরকম একটা সূত্র দাঁড়া করাতে পারি। কীভাবে, আমাদের এখানে আলটিমেটলি আছে কত, b² + c² - a² / bc = 1। এখন দেখো নিচে যদি আমি এখানে 2 আনতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা এটা সমান cos a লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে 2 বসাই দিই, আর এই সাইডেও 2 দ্বারা ভাগ করে দিলাম। ঠিক আছে, তো আমরা তাহলে এটুকু আমরা কি লিখতে পারি, এটুকুকে আমরা লিখতে পারি cos a। তাহলে আমরা কি লিখলাম এটার বদলে, cos a = হাফ। তো cos a = হাফ হলে আমরা জানি cos এর কত মান হাফ, cos 60 ডিগ্রির মান হলো হাফ। তার মানে আমাদের a = 60 ডিগ্রি, দ্যাট ইজ আওয়ার রিকোয়ার্ড ভ্যালু। আমাদের 6 নাম্বার ম্যাথ বলেছে যে sin ইনভার্স 2x / 1 + x² এর সাপেক্ষে tan ইনভার্স 2x / 1 - x² এর অন্তরক সহগ বের করো বা ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বের করতে বলছে। তার মানে এখানে আমাদের দেখো দুইটা উপাদান আছে, দুইটা কম্পোনেন্ট আছে এবং একটা সাপেক্ষে আরেকটা কোএফিসিয়েন্ট বের করতে বলছে। এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দুইটাকে কোনো একটা কিছু ধরে নেব, প্রত্যেকটার একটা আলাদা জিনিসের রেসপেক্টে কোএফিসিয়েন্ট বের করব এবং ওই দুইটার মধ্যে রিলেশন তৈরি করব। চলো আমরা দেখি এটা কীভাবে করতে হয়। আমরা প্রথমে sin ইনভার্স 2x / 1 + x² আমরা ধরি, কোনো কিছু ধরি, কি ধরবো, লেট y = sin ইনভার্স 2x / 1 + x²। ওকে, আবার আরেকটা ধরবো, আমরা ওই পাশেরটাকেও ধরবো,
tan inverse 2x divide 1 minus x square, এটাকে আমরা কি ধরলাম? এটাকে আমরা ধরলাম z। তার মানে z equal to tan inverse 2x divide 1 minus x square। এখন দেখো sin inverse 2x divide 1 plus x square সমান সমান কি যেন একটা মনে পড়তেছে? কি মনে পড়তেছে? মনে পড়তেছে এটা সমান সমান আমরা লিখতে পারি tan inverse minus 2 tan inverse minus x। ওকে, এটা আমরা লিখতে পারি 2 tan inverse x। ওকে, আবার এটার ক্ষেত্রে কিন্তু আমরা সেম জিনিসটা লিখতে পারি। এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি 2 tan inverse x। ওকে, এখন আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব। এটা y, এটা আমাদের z। ডিফারেন্সিয়েট করি, y কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়? dy বাই dx ইকুয়াল টু 2টা বাইরেই থাকলো আমার। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? 1/1 প্লাস x স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি থাকে? আমাদের আলটিমেটলি থাকে 2/1 প্লাস x স্কোয়ার। আবার আমরা এই সাইডে করি, এই জেডকে যদি আমরা তোমার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি বা এক্স এর রেসপেক্ট বা সাপেক্ষে, তাহলে কি আসে? dz বাই dx ইকুয়াল টু 2টা বাইরে। tan ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি আমরা জানি? এটা হলো 1/1 প্লাস x স্কোয়ার। ওকে, তো আমরা এটাকে কি লিখতে পারি? আলটিমেটলি dz ডিভাইড dx ইকুয়াল টু 2/1 প্লাস x স্কোয়ার। এখন দেখো আমাদের কি বলছে? বলছে যে সাইন ইনভার্স 2x ডিভাইড 1 প্লাস x স্কোয়ারের সাপেক্ষে, এটার সাপেক্ষে tan ইনভার্স 2x ডিভাইড 1 মাইনাস x স্কোয়ারের অন্তরক সহগ বা ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করতে বলছে। তার মানে আমাদের আলটিমেটলি বের করতে বলছে dz বাই dy, মানে y এর সাপেক্ষে যেটার অন্তরক সহগ। তো এটাকে যদি আমরা লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি। কীভাবে লিখতে পারি? dz বাই dx ইন্টু dx বাই dy। আমরা কিন্তু এটা লিখতে পারি। এটা যদি লিখি, দেখো আমরা dx এর dz এর ভ্যালু জানি। dz এর ভ্যালু কত? আমাদের dz এর ভ্যালু হলো 2/1 প্লাস x স্কোয়ার ইন্টু আমাদের এটা কি বলছো? dx বাই dy। এখানে কি আছে? dy বাই dx। আমরা উল্টাই দিই, উল্টাই দিলে আমাদের dx বাই dy পেয়ে যাবো। তাহলে কি আসে উপরে? 1 প্লাস x স্কোয়ার ডিভাইড 2। এটা কাটাকাটি গিয়ে আমাদের দ্য রিকোয়ার্ড ভ্যালু ইজ 1। আচ্ছা, এখন আমরা 7 নম্বর অঙ্কতে চলে যাই। 7 নম্বর অঙ্কতে আমাদের একটা ইন্টিগ্রেশন দিয়েছে এবং বলছে এটাকে বিস্তৃত করো। তো আমরা দেখি এটাকে বিস্তৃত করে কি হয়। আমরা যদি 7 নম্বর অঙ্ককে লিখি, আমাদের দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 এর মানটা বের করতে বলছে। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, ইন্টিগ্রেট করি। আমরা কি করব? নিচ থেকে এক্স স্কোয়ার আমরা কমন নেব। এক্স স্কোয়ার যদি কমন হয় তাহলে কি থাকে? এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি এটার একটা কোনো একটা ফর্মুলা আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? উপরে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। যদি 2 দ্বারা গুণ করি তার বাইরে আমরা কী করব? হাফ দ্বারা গুণ করে দিলাম। ঠিক আছে, তো আমি করতে থাকলে বুঝতে পারবা। এই ম্যাথটা করার ক্ষেত্রে তোমাদের আগে থেকে একটু প্র্যাকটিস লাগবে, কারণ এটা কিছুটা ট্রিকি ম্যাথ। ওকে, তো এটা আমি কি লিখলাম? 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এখানে একটা প্লাস 1 দিছি, এই প্লাস 1কে বিয়োগ করে দিয়ে মাইনাস 1 করে দিলাম, আর কি থাকলো? 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, আর নিচে যা আছে তাই থাকলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন আমরা কি করবো? এখন এটাকে আমরা 2 ভাগে ভাগ করে দেব। কি কি 2 ভাগ? আমরা 1/2 এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এইটুকু পোর্শনকে আমরা 1 ভাগে নেব, আবার এইটুকু পোর্শনকে আমরা আরেক ভাগে নেব। ঠিক আছে, তো এটা একটু দেখতে হিজিবিজি হয়ে গেল। আমরা সুন্দর করে নিচে লিখছি 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, আর এখানে ডিএক্স
মাইনাস মাইনাস কী হয় আমাদের মাইনাস আসে তোমার এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আসে আমাদের 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইড এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এখন দেখো আমরা একটা সুন্দর ফর্মে তখনই আনতে পারবো যখন এটার সাথে আর এটার সাথে হয় +2 যোগ বা বিয়োগ করব। এখন এটাকে আরেকটু সিম্পলিফাই করবো। কীভাবে সিম্পলিফাই করা যায়? সিম্পলিফাই করার জন্য আমরা এটাকে একটা সূত্রের মধ্যে ফালাবো। কি সূত্র? 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এটার সাথে যদি আমরা -2 করি, -2 করলে কিন্তু ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স দিই, তাহলে কিন্তু -2 ভ্যালুটা -2 থাকে। আর যেহেতু -2 এক্সট্রা দিছি, সো +2টা দিয়ে দিলাম, যাতে আমাদের এই ভ্যালু আর এই ভ্যালুটা আলটিমেটলি সমান থাকে। আর উপরে যা আছে আমরা সেটাই রাখলাম। তো আমাদের কি আসে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আমাদের এই পোর্শনে আমরা কি করব? এই পোর্শনে আমরা এটা করতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 এক্স ইন্টু 1 বাই এক্স মাইনাস 2। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ভাইয়া আপনি এখানে -2 দিয়ে কাজ করলেন, এখানে +2 দিয়ে কাজ করলেন কেন? আমি তোমাদের একটু পরে এটার সম্পর্কে এক্সপ্লেন করবো কেন আমি এটা করলাম। আমি তোমাদেরকে প্রথমে বলছি এই ধরনের ট্রিকি ম্যাথগুলোর জন্য তোমাদের পূর্ববর্তী কিছু অভিজ্ঞতার দরকার আছে, যে এই ম্যাথগুলো আগে করতে হবে, তাহলে তোমাদের ক্যাচ করতে সুবিধা হবে, বিশেষ করে এই অ্যাডমিশন টাইমগুলোতে। তো আমরা এটার সমান সমান কী লিখতে পারি? এটার সমান সমান আমরা লিখতে পারি, সরি হাফটা আছে, হোল অফ, উপরে আমাদের যা ছিল তাই থাকবে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স, আর নিচে আমাদের এসে যায় এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, প্লাস √2 হোল স্কোয়ার। ওকে, আর এই সাইডে আমাদের থাকে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিভাইড 1x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে ইন্টিগ্রেশন আমি করতে পারবো। এখানে কিন্তু একটা সুন্দর একটা ইন্টিগ্রেশন ফর্ম এসে গেছে। আমরা কি জানি, আমাদের যদি কোনো ইন্টিগ্রেশন এরকম থাকে dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা এই ইন্টিগ্রেশনকে কি লিখতে পারি? আমরা এই ইন্টিগ্রেশনকে লিখতে পারি 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি আছে? আমাদের ক্ষেত্রে এই ভ্যালুটা আছে -√2, এটা কোনো প্রবলেম না। বাট এক্সের ভ্যালুর ক্ষেত্রে কি আছে? এক্সের ভ্যালুর ক্ষেত্রে এই একটা বড় ভ্যালু আছে, কি আসে? এক্স মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কি হয়? এক্স মাইনাস 1 বাই এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের আসে ভ্যালুটা এই যে এরকম 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, যার জন্য আলটিমেটলি আমরা এই তোমার এই -2 নিলাম। আবার এই সেম ক্ষেত্রে এটাতেও যদি তুমি দেখো, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, কি আসে? 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। সো এই জন্য আমরা আলটিমেটলি এখানে +2 নিয়ে কাজ করেছে। তো আমরা বাকি ম্যাথটুকু করি। আমাদের যদি এটাকে ভ্যালু বসে প্রথমটার ক্ষেত্রে আমরা সূত্রটা দেখলাম, কি সূত্রটা হলো এটা। সো আমরা লিখতে পারি 1 বাই এ, এখানে এ হলো আমাদের √2 ট্যান ইনভার্স আমাদের এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান আছে হলো 1x মাইনাস 1 বাই এক্স ডিভাইড এর ভ্যালু কত? √2। এটা হলো আমাদের এই পোর্শনেরটা গেল। আবার এই পোর্শনের জন্য আমরা কি জানি? এই পোর্শনের জন্য আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ যদি এরকম থাকে dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 1 বাই 2a লন এক্স মাইনাস এ ডিভাইড এক্স প্লাস এ। ঠিক আছে, তো আমরা এই সূত্র অনুযায়ী এই ভ্যালুটা বসিয়ে দিই। এই ভ্যালু বসালে আমাদের আসে
1/2a এর ভ্যালু আছে হলো আমাদের √2 ln x, এখানে x সমান মানে হলো x প্লাস 1/x মাইনাস √2 ডিভাইড x প্লাস 1/x প্লাস √2। এখন এটার সাথে হোল 2 গুণ করা আছে, হোল হাফ গুণ করা আছে, আমরা এই হাফটাকে পুরোটার সাথে গুণ করে দিই, তাহলে আমাদের কি আসে? আমাদের এখানে আসে হলো 1/2 tan ইনভার্স এই বাকিটুকু x মাইনাস 1/x √2 মাইনাস 1/4 ln x প্লাস 1/x মাইনাস √2 x প্লাস 1/x প্লাস √2। এটাই হলো আমাদের রিকোয়ার্ড ভ্যালু। সো এই ম্যাথটার ক্ষেত্রে তোমাদের কি করতে হবে, আমি বারবার বলছি যে এইসব ম্যাথগুলোর ক্ষেত্রে তোমার একটু ট্রিক জানতে হবে, পূর্ববর্তী অভিজ্ঞতা লাগবে, আর মূলত এই ট্রিকগুলো জানতে হবে কি করলে তোমার আলটিমেটলি পরের গোলটা কি হতে পারে। ঠিক আছে, এটা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে যে এই ধরনের ম্যাথগুলো খুব সহজেই তোমরা সলভ করতে পারছো। ঠিক আছে, তো চলো পরবর্তী ম্যাথে চলো। আমাদের এবার যে কোশ্চেনটা সেটা ছিল হলো 8 নম্বর কোশ্চেনে। 8 নম্বর কোশ্চেনে আমাদের বলা হয়েছে যে 4, বিন্দুতে একটা আমাদের বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং বলছে যে বৃত্তের অভিলম্বের সমীকরণটা বের করতে হবে। হ্যাঁ, মানে এখানে আমাদের ইকুয়েশন অফ নরমাল বের করতে হবে একটা সার্কেলের জন্য। তো চলো আমরা করি। আমরা সাধারণত কি জানি, সার্কেল বা বৃত্তের সাধারণ সমীকরণ কি? সাধারণ সমীকরণ হলো x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। আমরা যদি কেন্দ্র বের করতে চাই তাহলে এই সমীকরণের সাপেক্ষে কেন্দ্র ইকুয়াল টু মাইনাস জি মাইনাস এফ। ঠিক আছে, তো আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, ইকুয়েশনটা কি? আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে x² প্লাস y² মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। তো আমরা প্রথমে কি করব? প্রথমে বৃত্তের কেন্দ্র বের করে নেব। সবাই কেন্দ্র বের করি। তো এই বৃত্তের ক্ষেত্রে আমাদের কেন্দ্র কত হবে? এই বৃত্তের ক্ষেত্রে আমাদের কেন্দ্র হবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3/2 আর এখানে হবে -5। এটা হলো আমাদের বৃত্তের কেন্দ্র। তো এখন যদি আমরা একটু চিত্রটাকে ভিজুয়ালাইজ করি তাহলে কি হবে? এটা আমাদের এক বৃত্ত, আমাদের প্রদত্ত বৃত্তটা এরকম, যদিও গোল হয় নাই। এটা হলো আমাদের কেন্দ্র। কেন্দ্রের মান আমরা কত বের করলাম? কেন্দ্রের মান বের করলাম হলো 3/2, -5। ওকে, তো আমাদের একটা বিন্দু দেওয়া আছে, ধরলাম বিন্দুটা এই জায়গায় আছে। বিন্দুটার মান কত? বিন্দুটার মান হলো 4, -11। ঠিক আছে, তো এখন আমাদের কি বলছে? অভিলম্বের সমীকরণ বের করতে বলছে। অভিলম্ব বা নরমালের সমীকরণটা কি হয়? অভিলম্ব বা নরমালের সমীকরণ হয় যে ট্যানজেন্ট বা স্পর্শকের উপর যে লম্ব সেটাকে বলা হয় অভিলম্ব। মানে স্পর্শকের উপর যে লম্ব কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাকে বলা হয় অভিলম্ব। তো এখানে দেখো আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে। আমাদের এই সরল রেখাটার সমীকরণ বের করতে হবে। এই সরল রেখাটার সমীকরণ জন্য আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে, তো আমরা সরাসরি বের করতে পারি। আমরা কি জানি সমীকরণ বের করার ক্ষেত্রে সূত্রটা কি? সূত্রটা হলো x minus 4 divide 4 minus 3/2 equal to 1 minus a plus 11 minus 11 minus a plus 5। ওকে, তো আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি আসে? x minus 4 2 into 8 minus 3, এখানে আমাদের থাকে -6 y plus 11। ওকে, এটাকে যদি আমরা দুইটাকে উপরে দিয়ে দিই তাহলে আসলে হলো 2x minus 8 নিচে 5 আর এই সাইডে যা ছিল তাই থাকে y plus 11 minus 6। এখন আমরা কি করব? উভয় পক্ষে r গুণ করে দেব। r গুণ করলে আমরা কি পাই? r গুণ করলে আমরা পাই -12x plus 6 48 equal to 5y plus 55। ওকে, তো এখন যদি আমরা এই প্রশ্নটাকে এই সাইডে নিয়ে যাই তাহলে কি হয়? তাহলে আসে 12x plus 5y plus 7 equal to 0। তার মানে এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অভিলম্বের সমীকরণ। তো এটা হলো একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে, দেখো এই প্রসেসটা করতে আমাদের কিন্তু বেশ কিছু জায়গা খেয়েছে। হ্যাঁ, আমাদের পরীক্ষার ক্ষেত্রে আমাদের পরীক্ষার খাতায় খুব অল্প পরিমাণ জায়গা দেওয়া হবে, যে ক্ষেত্রে আমাদের শর্টকাট ফর্মুলাগুলো জানতে হবে এবং শর্টকাট অঙ্কটা করা শিখতে হবে। চলো আমরা এটা শর্টকাট নিয়মটাও শিখি। তো এটা শর্টকাট নিয়মটা শেখার জন্য আমাদের কি জানতে হবে? একটা সূত্র জানতে হবে। সূত্রটা কি? সূত্রটা হলো x1 plus g
y minus y1 plus f x plus f x1 minus g y1 equal to 0. এটা কি? এটা কিসের সমীকরণ? এটা হলো আমাদের অভিলম্বের সমীকরণ বা নরমালের সমীকরণ, ইকুয়েশন অফ নরমাল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা জাস্ট খালি মানগুলো বসিয়ে দিব। আমাদের দেওয়া সমীকরণগুলো ছিল, প্রদত্ত সমীকরণ ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3x প্লাস 10y মাইনাস 15 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা g এর মান কি পাই? g এর মান পাই আমরা এখান থেকে, g এর মান পাই হলো মাইনাস 3/2 এবং f এর মান কি পাই? f এর মান আমরা পাই হলো 5। ঠিক আছে, এটা হলো f এর মান। এখন দেখো আমাদের কি কি দেওয়া আছে। আমাদের x1 এর মানটা দেওয়া আছে। x1 এর মান কত দেওয়া আছে? x1 এর মান দেওয়া আছে 4 এবং y1 এর মান কত দেওয়া আছে? y1 এর মান দেওয়া আছে -11। আমরা কিন্তু ডাইরেক্ট এখন যদি সমীকরণের মধ্যে এই ভ্যালুগুলো বসাই তাহলে কিন্তু আমাদের প্রদত্ত ইকুয়েশন অফ নরমাল বা অভিলম্বের সমীকরণটা পেয়ে যাব। তো ধরো চলো আমরা বসালে কি হয়? x1 মানে কত? 4 প্লাস g এর মান কত? g এর মান হলো -3/2। আমরা লিখি -3/2 y মাইনাস y1 এর মান কত? y1 এর মান দেওয়া আছে আমাদের -11 প্লাস f এর মান কত? f এর মান আছে আমাদের 5। ওকে, 5x। আবার f এর মান 5, x1 কত ছিল? x1 ছিল 4 মাইনাস g এর মান কত দেওয়া আছে? g এর মান আছে -3/2 আর আমাদের y1 এর মান দেওয়া ছিল -11। ওকে, তো এটাকে আমরা সেকেন্ড পেপে দিই, ফার্স্ট পেপে দিয়ে আইডেন্টিফাই করি। ঠিক আছে, দেখতে কত লাগছে একটু সুন্দর করে দিই। ওকে, ইকুয়াল টু 0। তো আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি হয়? সিম্পলিফাই করলে হয় এখানে থাকে আমাদের 2 8 minus 3y minus 6 minus plus 6x plus 20 minus a plus and minus 33/2। ওকে, সমান কত হয় আমাদের? সমান 0। এখন আমরা উভয় পক্ষকে কি করি? 2 দ্বারা গুণ করে দিই। 8 থেকে 3 গেলে থাকে হলো 5y প্লাস 2 দ্বারা গুণ করলে হয় 12x প্লাস 40 মাইনাস 33 ইকুয়াল টু 0। এখন আমরা দেখি কি ইকুয়েশন আসে। আমাদের ইকুয়েশনে আসে 12x প্লাস 5y প্লাস 7 ইকুয়াল টু 0। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা অল্প জায়গাতে বলছি। এটা হলো আমাদের বিকল্প নিয়ম এবং শর্টকাট নিয়ম। আমি তোমাদেরকে প্রিফার করবো যে শর্টকাট নিয়মটা তোমরা জানলে তোমাদের ক্ষেত্রে পরীক্ষার সময় কম সময়ে অঙ্কটা তাড়াতাড়ি ভাবে করতে পারবে। সো এটা আমাদের অ্যান্সার। Hello. Vayu. What's up? Everything is up. Koniker Vidyalaya is up. But why are Nishas is very up? Nishas is very up and down, very up and down. প্রচুর গরম is up and down. Relax, have a relax. You'll not for back. Okay. তো আমাদের 9 নম্বর অঙ্কতে কি দেওয়া আছে? আমাদের 9 নম্বর অঙ্কতে বলছে যে দেখাও যে শো দ্যাট sin inverse x plus sin inverse y equal to sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। ঠিক আছে, আমরা এটা কি জানি? এটা হলো একটা সমীকরণ। কিসের সমীকরণ? এটা একটা সূত্র। কিসের সূত্র? এটা হলো বিপরীত ত্রিকোণমিতির সূত্র, sin inverse x plus sin inverse y এর সূত্রটা। তো আমাদের এটাকে প্রমাণ করে দেখাতে বলছে। তো আমরা সূত্রটা একটু লিখে নিই। sin inverse x plus sin inverse y equal to কি আসে? sin inverse x into root over 1 minus y square plus y into root over 1 minus x square। ঠিক আছে, তো এই সূত্রটা তো আমরা জানি, এটাকে আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণ করতে গেলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা মান ধরে নিতে পারি। কার মান ধরবো?
এক্স আর ওয়াই ভ্যালুটা আমরা ধরে নেব। ধরলাম এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হলো আমাদের সাইন এম, ওকে। আর ওয়াই এর ভ্যালু কত ধরলাম, ওয়াই এর ভ্যালু ধরলাম হলো আমাদের সাইন এম, এম, ঠিক আছে। তো এখন আমরা এই ভ্যালুগুলো এই বাম পক্ষ আর ডান পক্ষতে বসিয়ে দেখবো যে আমাদের মানটা সেম আসে নাকি। যদি মানটা সেম আসে তাহলে এই সমীকরণটা ভ্যালিড, আর যদি মান সেম না আসে তাহলে এটা ভ্যালিড না। তো আমরা দেখি ক্রস চেক করে লেফট হ্যান্ড সাইডে আমাদের ছিল sin inverse x প্লাস sin inverse y। তো আমরা এখানে x এর মান বসাই দিই, sin inverse x এর মান কত ছিল, sin m প্লাস sin inverse y মান কত ছিল, sin n, ওকে। তো এখন যদি মান বসে আমরা জানি কি এই sin আর এই sin এর কাটাকাটি চলে যায়, তো বাকি গিয়ে থাকে m আর এই সাইডে বাকি গিয়ে থাকে n, n প্লাস n। এখন আমরা দেখব যে রাইট হ্যান্ড সাইডেও কি সেম জিনিস আসে নাকি। যদি রাইট হ্যান্ড সাইডে সেম জিনিস আসে তাহলে আমরা বলতে পারবো যে এটা প্রমাণিত, এটা সঠিক সূত্র। তো চলো দেখি রাইট হ্যান্ড সাইড আমাদের কি আছে, sin inverse x into 1 minus y square plus y into 1 minus x square। আমরা এখানে x এবং y এর ভ্যালুটা বসাই দিব। sin inverse x এর ভ্যালু কত ছিল আমাদের, sin m, আর y এর ভ্যালু ছিল sin n, 1 minus sin square n, এটা স্কয়ার আছে, আর y এর ভ্যালু এখানে sin n into root over 1 minus sin square m, ওকে। তো এখন যদি এটাকে আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি পাই, আমরা কি জানি 1 minus x square সমান কি cos square, তার মানে 1 minus sin square n মানে কি cos square n। তো আমরা ওটা লিখি sin m cos m plus sin n cos m। দেখো এই সূত্রটা কি খুব চেনা চেনা লাগতেছে না, sin a cos b plus cos a sin b। তো এই সূত্রটাকে আমরা কি লিখতে পারি, এই সূত্রটাকে আমরা লিখতে পারি sin a plus b। তো এখানে আমাদের a নাই, m n আছে, সো sin m plus n, sin m plus n। এই sin আর এই sin কাটা, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকলো m plus n। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডেও আসছে m plus n, রাইট হ্যান্ড সাইডেও আসছে m plus n। তার মানে আমরা কি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড equal to right hand side। তার মানে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল, সো শর্ট। আমরা কোশ্চেনে একটা উপবৃত্ত বা ইলিপসের সমীকরণ দেওয়া আছে, আর এবং আমাদেরকে বলছে যে উপকেন্দ্র বা ফোকাস, উৎকেন্দ্রিকতা বা এসেন্ট্রিসিটি এবং উপকেন্দ্রিক লম্ব বা ফোকাল লেন্থটা বের করতে বলছে। তো চলো আমরা বের করি। প্রথমে আগে আমরা উপকেন্দ্রের সমীকরণটা লিখে ফেলি। উপকেন্দ্র বা ইলিপসের সমীকরণ আমাদের দেওয়া আছে 4x স্কয়ার plus 5y square minus 16x plus 10y plus 1 equal to 0। তো এখন আমরা কি করি, এখন এই x এর কম্পোনেন্টগুলোকে আর এবং y এর কম্পোনেন্টগুলোকে এমনভাবে সাজাই যাতে এদের মধ্যে কোনো একটা সূত্রে পাওয়া যায়। তো আমরা 4 কমন নিই, 4 কমন নিলে কি থাকে x স্কয়ার মাইনাস এখানে কত থাকে 4 থাকে, 4 কে আমি এভাবে লিখতে পারি 2 into 2x প্লাস আমরা দিলাম হলো 2 স্কয়ার, যাতে একটা সূত্রে ফালানো যায়। তারপরে কি আছে, তারপর আছে y থেকে 5 কমন নিলাম, y স্কয়ার এখান থেকে 5 কমন নিলে থাকে হলো 2 into 1 into y plus 1 স্কয়ার প্লাস 1। এখন আমরা দেখো x টা কত নিয়েছি, x টা এখানে কত নিয়েছি 2 স্কয়ার করলে 4 আর 4 এ কত 16 এক্সট্রা নিয়েছি, 16 টা আমরা বাদ দিয়ে দিই। তারপর এই সাইডে কত এক্সট্রা নিয়েছি, এই সাইডে এক্সট্রা নিয়েছি হলো আমরা 1 into 5 মানে 5 এক্সট্রা নিয়েছি, এই 5 টা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের এখানে এই রকম সমীকরণ দাঁড়ায়। তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা সূত্রের মধ্যে ফেলাতে পারি, কি সূত্র a - b হোল স্কয়ার সূত্র। ঠিক আছে, আমরা লিখলাম। তারপর এটা কি, তারপর এটা হলো a + b হোল স্কয়ার সূত্র, x y + 1 হোল স্কয়ার মাইনাস এখানে আমাদের মাইনাস কত থাকে, -20 থাকে, ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন আমরা 20 কে ওই সাইডে নিয়ে যাব এবং এটাকে ভাগ করে দেব। তো আমরা এটা দুই স্টেপে করি, তো আমাদের বোঝার সুবিধার্থে 5y + 1 হোল স্কয়ার ইকুয়াল টু 20। আর এটাকে যদি আমরা ভাগ করে দিই
যেহেতু আমাদের এটা উপবৃত্ত বা ইলিপস, সো এটা সমীকরণের ফরম্যাটে যদি আনি তাহলে আমাদের এরকম ফরম্যাট আসে y plus 1 whole square divided 4 equal to 1। এটা কিন্তু একটা উপবৃত্ত বা ইলিপসের সমীকরণ। এখানে আমাদের এর মানটা কত আসে? এখানে এর মানটা আসে আমাদের a স্কয়ার সমান 5 আসে। সো a সমান কত আসবে? a সমান √5। ওকে, b স্কয়ার সমান কত আসে? b স্কয়ার সমান আমাদের এখানে আছে 4, তার মানে b ইকুয়াল টু কত? b ইকুয়াল টু 2। এখন আমাদের কি কি বের করতে বলছে আমরা দেখি। আমাদের বলছে হলো তোমার উপকেন্দ্র বা ফোকাস, উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা ফোকাল লেন্থটা বের করতে বলছে। তো আগে আমরা উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি বের করে নিই। এখন দেখো এখানে এর ভ্যালু ইজ গ্রেটার দেন বি ভ্যালু, তার মানে এটা কোন অক্ষ বরাবর গেছে? এটা এরকম গেছে, এটা তোমার x অক্ষ হলো বৃহৎ অক্ষ। তার মানে এই ক্ষেত্রে আমাদের ইসেন্ট্রিসিটি বা তোমার কি বলো এটাকে বাংলায় উৎকেন্দ্রিকতা হবে √1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার। ঠিক আছে, তো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। 1 মাইনাস b স্কয়ার এর ভ্যালু ছিল আমাদের 4, a স্কয়ার এর ভ্যালু ছিল 5 বাই 5 মাইনাস 4 বা 1 বাই √5। এটা হলো আমাদের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতাটা আমরা বের করলাম। এখন আমাদের কি লাগবে? আমাদের উপকেন্দ্র লাগবে। উপকেন্দ্র বা ফোকাসের ক্ষেত্রে কি আমরা জানি এখানে ফোকাস বা উপকেন্দ্রের সূত্র হলো, যেহেতু দেখো এখানে বৃহৎ অক্ষটা তোমার x অক্ষ বরাবর, এই জন্য উপকেন্দ্রের সূত্রটা কি? প্লাস মাইনাস a e, 0। ঠিক আছে, তো আমাদের a এর ভ্যালু কত? আমরা a এর ভ্যালুটাকে বের করে নিই আলাদা করে। a এর ভ্যালু দেওয়া আছে আমাদের √5 আর e বা এসেন্ট্রিসিটির ভ্যালু দেওয়া আছে 1/5। তো 1/5 কাটা তাহলে থাকে 1। ঠিক আছে, এটা হলো তো প্লাস মাইনাস 1, 0। এখন দেখো এখানে কিন্তু একটা কথা আছে। কি কথা? এখানে আমরা ডাইরেক্ট কিন্তু উপকেন্দ্র এটাকে লিখতে পারি না। কারণ কি? কারণ আমরা এইখানে যখন এইটা তৈরি করলাম, এতক্ষণ পর্যন্ত আসলাম, আমরা এইটুকুকে ফুল কম্পোনেন্টকে ক্যাপিটাল X ধরে করছি, এই ফুল কম্পোনেন্টকে ক্যাপিটাল Y ধরে করছি, কিন্তু আমরা x এবং y এর জন্য কিন্তু ফোকাস দূরত্ব মানে কি বলে এটাকে উপকেন্দ্র বা তোমার ইয়াটা বের করি না, ফোকাস বের করি না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে x সমান সমান প্লাস মাইনাস 1 লিখতে হবে। x মানে কি? x মানে হলো x মাইনাস 2, ক্যাপিটাল X মানে x মাইনাস 2 প্লাস মাইনাস 1। ওকে, তো এইখানে প্রথমে আমরা প্লাস নিয়ে করব, তারপর মাইনাস নিয়ে করব। যদি প্লাস নিয়ে করি তাহলে কত হয়? প্লাস নিয়ে করলে আসে আমাদের x ইকুয়াল টু 3 এবং মাইনাস নিয়ে যদি করি তাহলে আসে মাইনাস নিয়ে করলে আমাদের আসে হলো 1। আবার এখন y এর ক্ষেত্রে কি? y এর ক্ষেত্রে যদি আমরা করি y ইকুয়াল টু 0 আছে আমাদের এখানে উপকেন্দ্রের ক্ষেত্রে। আর y এর ভ্যালুটা অরিজিনাল ভ্যালুটা কি? ক্যাপিটাল Y সমান y প্লাস 1 ইকুয়াল টু 0। তার মানে y এর ভ্যালুটা কত আসে? y এর ভ্যালুটা আসে -1। তার মানে আমাদের উপকেন্দ্র এই সাইডে একটা আসে, এই সাইডে একটা আসে। এই ফোকাস দুই রকম। কি কি দুইটা কি? তাহলে আমাদের মেইন ফোকাস বা উপকেন্দ্র হবে দুইটা। কি কি? একটা হবে আমাদের 3, -1 আর একটা হবে 1, -1। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম যে এটা ফোকাস বা উপকেন্দ্র। আর এসেন্ট্রিসিটি তো আমরা এখানে বের করেছি। তারপর কি? আমাদের ফোকাল লেন্থ বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। ফোকাল লেন্থ বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র কি? এটা সূত্র হলো 2b²/a। ওকে, তো আমরা যদি এখানে তোমার উপকেন্দ্রিক লম্ব বা ফোকাল লেন্থ এই তাহলে আমাদের b² মান কত পেয়েছি? b² মান পেয়েছি 4 আর এর মান কত পেয়েছি? √5। তার মানে আমাদের ভ্যালু কত আসে? 8/√5। এটা হলো আমাদের ফোকাল লেন্থ বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এভাবে আমরা এই অঙ্কটা করতে পারি। তো আমাদের শেষ প্রশ্নে দেওয়া আছে যে একটি বাস স্থির অবস্থা থেকে 2 মিটার/সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করলো। মানে একটা বাস স্ট্যাটিক পয়েন্টে ছিল, ওইখান থেকে 2 মিটার/সেকেন্ড অ্যাক্সেলারেশনে যাত্রা শুরু করলো। একজন ব্যক্তি বাস থেকে 25 মিটার পেছনে থেকে 10 মিটার/সেকেন্ড বেগে বাসটিকে ধরার জন্য যাত্রা শুরু করলো। 10 মিটার/সেকেন্ড বেগ বলতে এখানে কি বোঝাইছে? এখানে থেকে বোঝাইছে সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটিতে। ঠিক আছে, তো আমাদেরকে দেখাতে বলছে শো দ্যাট 25 মিটার এর অধিক পেছন থেকে বাসটিকে কেউ ধরতে পারবে না। মানে 25 মিটার ইজ দ্য কাট পয়েন্ট। ঠিক আছে, এরপর থেকে কেউ বাসটাকে ধরতে পারবে না, এটা আমাদেরকে দেখাতে বলছে। তো আমরা ধরি, হ্যাঁ আমরা দেখি, চিত্র দেখি একটু। এটা আমাদের বাস,
ভুম ভুম একটা গাড়ি, ঠিক আছে? এটা যাত্রা শুরু করলো কোথা থেকে? এটা যাত্রা যখন শুরু করলো তখন এর ভেলোসিটি ছিল 0। আর এটা কি হিসেবে যাত্রা শুরু করলো? এটা একটা অ্যাক্সেলারেশন দিয়ে যাত্রা শুরু করলো। অ্যাক্সেলারেশনটা কত? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আর এর পিছনে একজন লোক আছে, ধরো এটা আমি অনেক লেট করি, ঠিক আছে? তো আমি কতটুকু পিছিয়ে আছি? আমি বললাম যে আমি x মিটার পিছিয়ে আছি। আমাদের দেখাইতে হবে যে এটা 25 মিটারের বেশি হবে না। বললাম দিয়েছে যদি 25 মিটারের পিছনে রয়েছে তাহলে বেশি হবে না, আমাদের দেখাতে হবে। ওকে, তো আমি x মিটার পিছিয়ে আছি। আমি চাইতেছি যে বাসটাকে আমি ধরবো, আমি দৌড় দিছি। কতটুকুতে দৌড় দিছি? আমার ভেলোসিটি হলো 10 মিটার পার সেকেন্ড। আর আমি সবসময় এই সেম ভেলোসিটি কি করবো, মানে আমি সবসময় একই রাস্তা ফলো করি, তো এই জন্য সেম ভেলোসিটিতে যাবো। সো আমি ভাবলাম যে আমি বাসটাকে ধরতে পারবো কোন পয়েন্টে, যায় এই পয়েন্টটাতে, যে আমার বাসটাকে আমি উঠে যাবো, প্যাক ও প্যাক, বাসটাতে উঠে গেলাম। তো এই ক্ষেত্রে দেখো আমার বাসটা এইটুকু টাইমের মধ্যে এস দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে? আর আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি? আমি করছি হলো এক্স প্লাস এস দূরত্ব অতিক্রম করছি। ওকে, তো বাসটার ক্ষেত্রে এই অতিক্রান্ত দূরত্ব ছিল টি টাইমে, আমার ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব ছিল টি টাইমে। আমি অনেক স্পিডে ছিলাম বাসের চাইতে। তো এখন যদি আমি দেখি, একটু সুন্দর করে দেখি, বাসের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব এসি কত হয়? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেহেতু এটা অ্যাক্সেলারেশনে ছিল। তো এখন এর মান কত? 0। ফলে এই কম্পোনেন্টটা আমাদের 0 হয়ে যায়, বাকি থাকে কি? হাফ। এর মান কত আছে? এর মান আছে হলো আমাদের 2 মিটার পার সেকেন্ড 2 টি স্কোয়ার। তার মানে আমাদের বাসের অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু টি স্কোয়ার। এখন আমরা অতিক্রান্ত দূরত্ব দেখি। আমার অতিক্রান্ত বা লোকটার অতিক্রান্ত দূরত্ব কত? লোকটার অতিক্রান্ত দূরত্ব ছিল এস প্লাস এক্স। আমি কিন্তু টোটাল এইটুকু এরিয়া দূরত্ব অতিক্রম করছি, ইকুয়াল টু ভিটি। এখন ভি ভ্যালুটা আমার কত দেওয়া আছে? ভি ভ্যালু দেওয়া আছে হলো 10, আর টি তো টি। ওকে, এখন দেখো আমি এই সমীকরণের মধ্যে এস এর মানটা উপরের সমীকরণ থেকে বসাই দিই, তাহলে কি হয়? এক্স ইকুয়াল টু টি স্কোয়ার। এখন আমরা এই 10 টিকে এই সাইডে আইনা ফেলে টি স্কোয়ার মাইনাস 10t প্লাস এক্স ইকুয়াল টু 0। এখন দেখো টির মানটা কিন্তু একটা ভ্যালিড মান আসতে হবে, ঠিক আছে? তো ভ্যালিড মান আসার জন্য আমরা কি জানি? ভ্যালিড মান আসার জন্য আমরা জানি একটা সমীকরণ যদি থাকে তাহলে এটার এটা বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হতে হবে, ঠিক আছে? তো যদি এটা আমরা এটার সাপেক্ষে করি, আমাদের এই সমীকরণের সাপেক্ষে করি, তাহলে কি হয় দেখো তো? বি কি? এখানে বি কি? -10 না? -10 হোল স্কয়ার মাইনাস 4 এর মান 1, সি মান x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো আমাদের এখানে আলটিমেটলি কত আসে? 100 4x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0। তার মানে এটাকে আমরা লিখতে পারি 4x ইজ লেস দেন অর ইকুয়াল 100 or x is less than or equal 25। তার মানে আমাদের ব্যক্তি যে বলেছে যে তুমি 25 মিটার দূরত্ব থেকে যাত্রা শুরু করো, আমাদেরকে দেখাইতে বলছে যে 25 মিটারের অধিক দূরে থেকে কেউ বাসটিকে ধরতে পারবে না। আমি কিন্তু পারফেক্ট পজিশনে ছিলাম 25 মিটার। তার মানে আমরা এখানে প্রমাণও করে দিলাম যে হয় তুমি 25 মিটারের দূরত্ব দূরে থাকলে তুমি ধরতে পারবে, অথবা এর থেকে পিছে থাকলে। ওকে, তার মানে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, আমাদের এটা দেখানো হয়েছে, আমরা লিখে দিলাম সত্য। তো এটাই ছিল আজকে আমাদের এমএসটি 19 বিষয়ের ম্যাথের কোশ্চেন সলভিং। আমি আশা করি তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পেরেছি। আর আমাদের সাথে লেগে থাকো খনিকার বিদ্যালয়, আমরা আরও অনেক আপডেট ম্যাথগুলো দেখাবো। আর তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।